এসআইআর নিয়ে বেআইনি হয়রানি বন্ধ করুন, কমিশন মানবিক হন, এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় রুবিনা খাতুন। বলার কথা হলো, এসআইআরের তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আমাদের একগুচ্ছ প্রশ্ন আছে কিন্তু, এবং তাই নিয়ে নির্বাচন কমিশনকে অসংখ্য খোলা চিঠি দেয়া যায়, যার মূল কথা হচ্ছে এসআইআর নিয়ে বেআইনি হয়রানি বন্ধ করুন, নির্বাচন কমিশন মানবিক হন। তার পরের ভাষ্য হতে পারে এই রকম যে মাননীয় নির্বাচন কমিশনার, আমি বা আমরা সাংবাদিক সহ বিভিন্ন পেশার ভারতীয় নাগরিক 2002 সালের মতো বিগত দিনে এসআইআর হলেও একটা সুন্দর এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য তখন বিভিন্ন রাজনৈতিক দলের মতো নাগরিকেরাও কিন্তু নির্বাচন কমিশনের এসআইআরকে সমর্থন করেছে। এবারের এসআইআরে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে প্রায় 58 লক্ষের বেশি মানুষের নাম বাদ পড়েছে বলে জানা গেল। প্রায় 33 লক্ষ ভোটারের তথ্য ম্যাপিং হয়নি এবং তাদের শুনানির জন্য ডাকা হচ্ছে। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন থাকলেও এই পর্যন্ত মোটামুটি সব ঠিকই ছিল। কিন্তু তার পরের ঘটনা হলো, হঠাৎ সফটওয়্যারের মাধ্যমে এআই দিয়ে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগত অসঙ্গতি দেখিয়ে 2002 সালের সঙ্গে ম্যাপিং হওয়া সত্ত্বেও 2002 সালের সঙ্গে ম্যাপিং হওয়া সত্ত্বেও বাংলার বৈধ ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে। ইচ্ছাকৃত হয়রানি করার জন্য বেআইনিভাবে ডাকা হচ্ছে। এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন এবং দাবি তুলে ধরছি আমরা। এক হচ্ছে, 2002 সালের ভোটার তালিকায় থাকা নিজের বা বাবা মায়ের নামের বানান ইত্যাদির সঙ্গে 2025 সালের বানান ইত্যাদি হুবহু মিলবে কি করে, বা মিলবে কেন? নির্বাচন কমিশনের আইন পদ্ধতি মেনেই তো বিগত বছরগুলোতে অনেকে সেই সব সংশোধন করে নিয়েছেন। দুই হচ্ছে, 2002 সালের পর থেকে এখনো পর্যন্ত কতজন ভোটার তাদের নিজেদের নাম, পদবি বা পিতামাতার নাম, পদবি, ঠিকানার বানান ইত্যাদি সংশোধনের জন্য আবেদন করেছে, এবং সেই আবেদনের ভিত্তিতে কতজনের সংশোধন হয়েছে সেই তালিকা নির্বাচন কমিশনই প্রকাশ করুক, কারণ এই সব তথ্য তো নির্বাচন কমিশনের কাছেই আছে, থাকার কথা। এই ব্যাপারে কেউ আরটিআই করে জানতে চাইলেও জানা যায়। 3 হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগত অসঙ্গতি যে আসলে কি, সেটাই এবার নির্বাচন কমিশন স্পষ্ট করুক। কোন কোন ভোটারের ক্ষেত্রে কি কারণে যুক্তিগত অসঙ্গতি পাওয়া গিয়েছে, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি পাওয়া গিয়েছে, কারণ সহ তাদের প্রত্যেকের তালিকা প্রকাশ করুক নির্বাচন কমিশন। আমরা মনে করি তা না হলে লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো লজিক থাকতে পারে না, নেই। 4 হচ্ছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও 2002 সালের সঙ্গে প্রয়োজনীয় ম্যাপিং হওয়া ব্যক্তিদের কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় রাখা হলো? এই বিষয়ে কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে? 5 হচ্ছে, বিহারে কি লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল? বিহারের এসআইআরে থাকলে কতজনের নাম ছিল সেখানে এবং কতজনের শুনানি হয়েছে, এটা স্পষ্ট করে কমিশন জানাক। সেসব যদি না হয়ে থাকে তাহলে কেন ছিল না, আর এখনই বা কেন হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা স্পষ্ট করে লিখিতভাবে জানাক নির্বাচন কমিশন। 6 হচ্ছে, নির্বাচন কমিশন বলেছিল ম্যাপিং হলে হিয়ারিং হবে না, বলেছিল তো, এটা তার তো প্রমাণ রয়েছে, সাংবাদিক সম্মেলনের ভিডিও চিত্র রয়েছে। তাহলে এখন কেন শুনানি হচ্ছে, এখন কেন হিয়ারিং হচ্ছে? রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল সাংবাদিক সম্মেলনে তো বলেছিলেন যে নামের বানান ভুল বা মিডল নেম বা পদবি 2002 সালে একরকম এবং পরে সংশোধন করেছে, এমন হলেও সমস্যা নেই। তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন 2002 সালে একজনের নাম মনোজ আগরওয়াল, কিন্তু পরে মনোজ কুমার আগরওয়াল হয়েছে, এতে সমস্যা নেই, কোনো সমস্যা হওয়ার কথা নয়। অথচ এখন নাগরিকদের কেন শুনানিতে ডাকা হচ্ছে ওই রকম ঘটনায়? শুধু কি হয়রানি করার জন্য, নাকি আরও গভীর কোনো উদ্দেশ্য রয়েছে? 7 হচ্ছে, প্রয়োজনীয় ম্যাপিং সত্ত্বেও শুধুমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগত অসঙ্গতির কারণ দেখিয়ে
6 সন্তানের অধিক যারা বাবার সঙ্গে লিঙ্ক করেছে তাদেরও শুনানিতে ডাকা হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের হয়তো 6 সন্তান নেই অথচ ডাকা হচ্ছে, কিংবা 6 সন্তান আছে তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এই হয়রানি কেন? এসবের আইনগত ভিত্তি বা কি? 6 সন্তান তার হতেই পারে। 8 হচ্ছে আনম্যাপিং ভোটারদের শুনানিতে ডাকা হয়েছে এবং তাদের নাম তোলার জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত 13টা ডকুমেন্টসের একটা চাওয়া হচ্ছে। আবার প্রয়োজনী ম্যাপিং হওয়া সত্ত্বেও শুধু কমিশনের অ্যাপের ওই তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগত অসঙ্গতির কারণেও শুনানিতে ডেকে ওই 13টার মধ্যে নথি চাওয়া হচ্ছে। কেন? তাহলে ম্যাপিং এবং আনম্যাপিং সকলকেই কি এক করে দেখছে নির্বাচন কমিশন? সেটা কিন্তু বলতে হবে পরিষ্কার করে। 9 হচ্ছে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসাবে শুনানিতে ডাকা হচ্ছে তাদের কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেটা স্পষ্ট করে নির্বাচন কমিশন বলুক। 10 হচ্ছে কমিশনের এআই দিয়ে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি লজিক্যাল ডিসক্রিপেন্সি কি আদৌ 100% লজিক্যাল? তাতে কি কোনো ভুল নেই? সব কাজ কি এআই করতে পারে? এআই করবে? তাহলে বিএলও, ইআরওরা কি করবেন? তাদের কেন নিয়োগ করা হয়েছে? সব তো এআই দিয়ে করিয়ে নিলেই হতো। 11 হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নির্বাচন কমিশনের অ্যাপ দ্বারা তৈরি। অতীতে ভোটার লিস্ট ছিল বাংলায়, এসআইআর পর্বে নির্বাচন কমিশন সেই ভোটার লিস্ট ইংরাজিতে ট্রান্সলেট করতে গিয়ে ভুল করেছে। বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করতে গিয়ে যদি ভুল হয়ে থাকে সেটা তো সম্পূর্ণভাবে 100% ভুল নির্বাচন কমিশনের। তাতে ভুল হলে তার দায় তো সম্পূর্ণ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সেই দায় ভোটারদের উপর চাপিয়ে দিচ্ছে। কেন? এই অন্যায়গুলো কি কারণে হচ্ছে, কি উদ্দেশ্যে? এর তো কিছুই বোঝা যাচ্ছে না। 12 হচ্ছে বাংলার নিজস্ব একটা ধারা আছে, এখানকার মানুষের নাম উচ্চারণ অন্য জায়গার মতো নাও হতে পারে। শেখ বানান ইংরাজিতে হলে সেখানে এসকে শেখ হয়, এসিকে এইচ শেখ হয়, এসে আইকে এইচ শেখ হয়, অর্থাৎ বিভিন্ন বানান লিখলে উচ্চারণ হয় কিন্তু শেখ, কিন্তু ইংরেজিতে বিভিন্ন বানানে সেই শেখটা লেখা হয়। হিন্দুদের ক্ষেত্রেও বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি হচ্ছে একই পদবি। কেউ লেখে BANDOPADHAY বন্দ্যোপাধ্যায়, কেউ আবার বন্দ্যোপাধ্যায় লেখে ইংরাজিতে BONDHOPADHAY বানানে, কেউ ইংরাজিতে ব্যানার্জি BANARJEE বানানে ব্যানার্জি লেখে, কেউ আবার BANARJE বানানে ব্যানার্জি লেখে, কেউ নামের আগে সম্মানসূচক শ্রী, কেউ বা এমডি বা মৌকার বিসর্গ মানে মোহাম্মদ লেখেন, আবার কেউ সম্পূর্ণভাবে মৌকার হয়াকার ময়ময় দ মোহাম্মদ লেখেন। কেউ আব্দুল বারী মণ্ডলকে বাংলায় অনেকে আবারী মণ্ডল লেখেন, আবার মণ্ডল বানান কেউ MONDAL লেখেন, কেউ আবার MANDAL। রজত বানান RAJT, আবার ROJOTও হয়। নির্বাচন কমিশনের অ্যাপে ভুল দেখাচ্ছে। কিছু ক্ষেত্রে শুধুমাত্র 2002 সালের বাংলা বানানে স্পেস ছিল না বলে হয়রানি। এইসব দোষ কার? নির্বাচন কমিশনের নয়, এসব দোষ তো তাদেরই। এতে ভোটারদের কি করার আছে? বয়সের কারণে যেসব লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছে সেটা বহুলাংশে ঠিক নয়। এদেশের কোটি কোটি মানুষের সেই সময় কোনো জন্ম সার্টিফিকেট ছিল না। সব থেকে বড় কথা হচ্ছে নির্বাচন কমিশনের ভোটার তালিকাতেও তো তখন জন্ম তারিখ ছিল না, শুধু বয়সের উল্লেখ ছিল। তো সেটা তো নির্বাচন কমিশনের দায়। এদেশের বিরাট সংখ্যক মানুষ অর্ধশিক্ষিত, অশিক্ষিত, গরিব, মজুর, শ্রমিক আগের দিনে কোনো ডকুমেন্ট ছাড়াই মৌখিক কথায় ভোটের তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। তখন তো এত কাগজ ছিল না, সাধারণ মানুষের কাছে ছিল শুধু ভোটার তালিকা। এখন কেন শুনানিতে ডাকা হচ্ছে তাদের? অন্যদিকে প্রথমে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা আসার পর বিএলও খতিয়ে দেখে নো অ্যাকশন অ্যাকিউরেট লিখে পাঠিয়ে দিলেন, তা ভালো। তারপর দেখা গেল ফের সেই নামগুলো ফেরত এলো। এবার নথি আপলোড করে আন্ডারটেকিং দিলেন বিএলওরা, তারপরেও দেখা যাচ্ছে ফের সেই নাম ফেরত আসছে। কেন? ইয়ার কি হচ্ছে নাকি? আর কতবার নথি দিতে হবে, আর ঠিক কি নথি দিতে হবে সেটা স্পষ্ট করে তো বলছে না। নির্বাচন কমিশন স্পষ্ট করে লিখিত বক্তব্য দিত। বিজেপির কথা শুনে এত ঢং করার কি আছে? তারা বলুক এই লাগবে, না হলে এরা সব বাংলাদেশি, এরা সব ওই রোহিঙ্গা, শুভেন্দু যেরকম বলে, বিজেপি যেরকম বলে, এটা তো পরিষ্কার বলে দিলেই হয়। এআই দিয়ে, যন্ত্র দিয়ে নাগরিকত্ব যাচাই অমানবিক নয়?
2002 সালে নির্বাচন কমিশন তো নিজে ভুল করেছে। নির্বাচন কমিশনের সেই ভুলকে পরে অনেক ভোটার নিজেরাই নিজেদের তাগিদে সংশোধন করেছে। আবার অনেকে দরকারে নিশ্চয়ই করবে, পরে ঠিক করবে। দেশের নাগরিকদের নামের ক্ষেত্রে কিছু ভুল তো হতেই পারে, হবেও। এতে কি বিদেশি বলা হবে? নামের বানানে ভুল হলে তারা বিদেশি, তাদের হিয়ারিংয়ে ডাকা হবে? সেসব বিবেচনা না করে উল্টে নির্বাচন কমিশন কিনা বিজেপির কথাই চলতে গিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে দিচ্ছে। এই ভয় কেন তৈরি করা হচ্ছে? কি উদ্দেশ্য? কি এর উদ্দেশ্য এটা স্পষ্ট করে জানাক নির্বাচন কমিশন। তাই আমাদের দাবি, আইনত দাবি হচ্ছে, ম্যাপিং বা প্রয়োজনীয় ম্যাপিং হয়েছে এবং খসড়া তালিকায় নাম আছে এমন সমস্ত ভোটারের নাম ফাইনাল লিস্টে রাখতে হবে। ইয়ার কি নাকি? যদি খুব প্রয়োজন মনে হয় তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকা প্রয়োজনীয় ম্যাপিং ভোটারদের থেকে শুধুমাত্র 2002 সালের বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা, দাদু, দিদার ভোটার লিস্ট এবং সেই সঙ্গে আধার, রেশন, বিদ্যুতের বিল, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, যে কোনো একটা নথি চাওয়া হোক। চাউক না সেই সব নথি। কোনোভাবেই আনম্যাপিংদের মতো এই 13টা নথি চাওয়া যাবে না, সেটা তো মোটেই চাওয়া উচিত নয়। যাদের আনম্যাপিং হয়নি তাদের থেকে 13টা নথি যে কোনো একটা চাক। কোনো ভোটারকে নিয়ে সন্দেহ থাকলে নির্বাচন কমিশন বিএলওকে জিজ্ঞেস করুক না। দরকারে ভোটারের বক্তব্য শোনা হোক, বাড়ির অন্যান্যদের, পাড়ার লোকদের বক্তব্য নেওয়া হোক, আইসিডিএস আশাকর্মীদের কাছ থেকে তথ্য নেওয়া হোক, জানা হোক এরা ভারতীয় নাকি এরা বিদেশি নাকি এরা রোহিঙ্গা। বিডিও অফিসে গিয়ে শুনানি নয়, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম আছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের দরকারে বংশের অতীত ভোটার তালিকা দেখে, আরে 2052 সাল থেকে সব ভোটার তো নির্বাচন কমিশনের কাছেই আছে, আমরাও তো এখন ডাউনলোড করে নিতে পারি। তো সেটা করুক না, তারা দেখুক। বাস্তব অভিজ্ঞতা নিয়ে নির্বাচন কমিশন তথ্য যাচাই করে ম্যানুয়ালি সমাধান করুক। তা না করে হিজিবিজি একবার এটা দাও একবার ওটা দাও, এটা ঠিক হয়নি বলে 10 বার করে বিএলওদের কাছে তালিকাগুলো পাঠিয়ে দিয়ে বলা হচ্ছে যে আবার দিতে হবে, আবার দিতে হবে, আবার আপলোড করতে হবে। ইয়ার কি হচ্ছে নাকি? বাবার নামে সমস্যা হলে মায়ের নাম দেখুক না, সেটা না হলে ঠাকুরদার নাম দেখুক, দাদু দিদার নথি দেখুক, যে কোনো দিক দিয়ে সমাধান করুক নির্বাচন কমিশনই। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাগরিককে যেন হয়রানি করা হবে, এটা ইয়ারকির বাজার। এই অধিকার কে দিয়েছে নির্বাচন কমিশনকে? সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড যখন জমা দিচ্ছে তখন বাবা মায়ের কিছু একটা নথি নিলেই তো ঝামেলা মিটে যায়। বাবার নামে সমস্যা হলে মায়ের নাম দেখুন, সেটা না হলে ঠাকুরদা, ঠাকুরমা, দাদু দিদার নথি দেখুন। যে কোনো দিক দিয়ে সমাধান করুন, এবং সমাধান করুন না আপনারাই নির্বাচন কমিশন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে নাগরিককে হয়রান করা হবে সেটা না করে। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড যখন জমা দিচ্ছে তখন বাবা মায়ের কিছু একটা নথি নিলেই তো ঝামেলা মিটে যায়। কিছু জায়গায় আধার ছাড়াও বাকি 11টা নথির 11টা ডকুমেন্টসের একটা চাওয়া হচ্ছে। কেন? আধার কার্ড চাওয়া হচ্ছে, আবার তার সাথে ফের ওই 11টা নথির, যাদের সেটা আনম্যাপিং হয়নি তাদের না হলে চাওয়া হোক। ম্যাপিং হয়েছে, সব কিছু আছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ওই 11টা নথির একটা নথি চাওয়া হবে কেন? সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আধার কার্ড দেখিয়ে তাহলে লাভটা কি হলো? আশা করি বিষয়টা নির্বাচন কমিশন ভাববে। ভাবুক না, দেখুক না। নির্বাচন কমিশনকে একজন ভোটার কি কি নথি জমা দিচ্ছে তার সমস্ত লিস্ট সহ রিসিভ কপি দিতে হবে, এটা আমাদের দাবি। দেয়া তো আইনত অধিকার, নেওয়া তো একটা ভোটারের। নির্বাচন কমিশন আরও তথ্য পেতে পারিবারিক রেজিস্টার, পুরাতন সেন্সাস, আর্থ সামাজিক সমীক্ষা রিপোর্ট, জমির দলিল সরকারি অফিসগুলো থেকে চেয়ে নিক। 1952 সালের পর থেকে সব পুরাতন ভোটার লিস্ট তো নির্বাচন কমিশনের কাছেই রয়েছে, সেখান থেকে তথ্য নিতে পারে তো নির্বাচন কমিশন নিজেই। কাজটা তো তাদেরই। সাধারণ ভোটারদের হয়রানি কেন? এই হয়রানি বন্ধ করা হোক। যারা ঠাকুরদা, ঠাকুরমা, দাদু দিদাদের নাম নিয়ে ম্যাপিং করেছে তাদের ক্ষেত্রে 2002 সালের তালিকা এবং বাবা মায়ের যে কোনো একজনের নথি চেয়ে নেওয়া হোক। নির্বাচন কমিশন যদি এতেও রাজি না হয় তাহলে ডিএনএ টেস্টের ব্যবস্থা করুন, তখন বোঝা যাবে কার ছেলেকে কার মেয়েকে, ঠিক কিনা? শেষে বলতে চাই, সম্মানিত নির্বাচন কমিশনার, আপনাদের উপর এদেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব দেয়া হয়েছে। আপনারা স্বশাসিত সংস্থা, আপনারা নাগরিকদের গণতান্ত্রিক ভোটাধিকার রক্ষার প্রহরী। আমরা নির্বাচন কমিশনের আয়োজিত ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করি। ভারতের মতো বৃহত্তর গণতান্ত্রিক দেশে নাগরিকেরা আপনাদের প্রতি আস্থা রাখে। আপনারা সকলেই দেশের কল্যাণ কামনা করি। দেশটা আমাদের, একে সুন্দর করার দায়িত্বও আমাদের। আমরা চাই একজনও বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, আবার কোনো অবৈধ ভোটারের নামও যেন তালিকায় না থাকে, এটাই তো চাই। তো এর মধ্যে এত জগা খিচুড়ি মার্কা প্রসেসের কি দরকার আছে? যে বিজেপি কাকে বলল এ দেশভক্ত আর বিজেপি যাকে বলল এ দেশদ্রোহী, সেইটার উপর নির্ভর করে আপনারা কাজ করবেন নাকি?
ভোটারদের তালিকা হোক স্বচ্ছ এবং নিরপেক্ষ। স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে কারো মনে যেন প্রশ্ন তৈরি না হয়, কোনো রকম প্রশ্ন যেন তৈরি না হয়, সেটা দেখা কিন্তু নির্বাচন কমিশনেরই দায়িত্ব। কৃতজ্ঞতা স্বীকার মোক্তার হোসেন মণ্ডল, ভারতীয় নাগরিক, পেশায় সাংবাদিক এবং লেখক। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।